আপনারা ব্যাচ কোনটা? ব্যাচ হচ্ছে বলে গেলাম তো, 263। সি ড্রাইভে আসি, জ্যাম্পের মধ্যে আসি, এসটি ডোস এখন হচ্ছে 263। এইটা হচ্ছে কি আমি লাস্টে কি সেশন কুকি করিয়েছি? আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, ফর্ম দেখানোর কথা আপনাদের, তাই না? ওকে, সেশন কুকি নিয়ে কাজ করেছি। বলেছিলাম যে সেশন হচ্ছে ইউজারের পিসিতে থাকে, ব্রাউজারের মধ্যে সেট হয়ে থাকে, যাতে আমরা লগইন সিস্টেম গুলা এগুলা সেশনের মধ্যে রাখি, তাই না? আচ্ছা, এরকম কিছু করেছিলাম। কুকি একই রকম, কিন্তু কুকিটা হচ্ছে কি ওখানে টাইম সেট করে রাখতে পারি। সেশনে অটোমেটিক থাকে, কিন্তু কুকিটা আমরা চাইলে হচ্ছে কি আর কন্ট্রোলটা বেশি থাকে আর কি আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আপনাদের মূল টপিকে যাই। আজকে হচ্ছে ফর্ম নিয়ে কাজ করার কথা। এই আসে না কেন? আচ্ছা, আসছে পিএইচপি মডিউল। এখানে হচ্ছে গিয়ে আমাদের ফর্ম নিয়ে কাজ করার কথা। এর প্রবলেম দেখলাম, র্যান্ডম পাসওয়ার্ড ওকে দেখেছি, স্ট্রিং দেখেছি, রেগুলার এক্সপ্রেশনও দেখেছি, সুপার গ্লোবাল এটার মধ্যে থেকে আমরা গ্লোবালসটা দেখেছি, সেশন দেখেছি, কুকি দেখেছি, ইএনবি দেখেছি, বলেছি ডলার ডলার গেটও দেখেছি, বলছি ডলার রিকোয়েস্ট, ডলার ফাইল, ডলার আন্ডারস্কোর পোস্ট। এই তিনটা আমি ফর্মের সাথে দেখবো, তাই না? আচ্ছা, তাহলে আমি এই যে ফর্ম ভ্যালিডেশন একটা ফাইল খুলি, ওটার মধ্যে এগুলো সব আগে দেখে নিব না। ফাইল নিচ্ছি, ফাইলের নাম হচ্ছে লেসন 15। এটার নাম হচ্ছে আপনার ফর্ম ভ্যালিডেশন। খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, হ্যাঁ। তো তার আগে হচ্ছে পোস্টটা দেখে নিই আমি, হ্যাঁ, বা রিকোয়েস্টটা দেখে নিই। আর ফাইলটা হচ্ছে কি আমরা যখন ফাইল আপলোড করব তখন ডলার আন্ডারস্কোর ফাইল, এটা দেখে নিব না। তো ডলার আন্ডারস্কোর যেটা হচ্ছে কি আপনাকে আহ রিকোয়েস্টটাকে একটু দেখেন, হ্যাঁ। প্রথমে একটা এইচটিএমএল ফর্ম নিচ্ছি। আচ্ছা, আপনাদের কারো কথা আমি এখন পর্যন্ত শুনি নাই, একটু আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কনফার্ম করেন তো। জি স্যার, ক্লিয়ার শোনা শোনা যায়। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আপনার ফাইল নেমটা ভুল হয়েছে, .com দেওয়া। আই হাই, কি বলেন? ঠিক আছে, ডট পিএইচপি হবে। ওকে, এটা রান করতে গেলে ধরা খাইতো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা এইচটিএমএল একটা ফর্ম নিচ্ছি। ফর্ম, ফর্মের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা খালি থাকতে পারে, বা অ্যাকশনের ভিতর যদি কোনো ঠিকানা দেন তাহলে সেই ঠিকানায় নিয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে মেথড, মেথড দিয়ে দিলাম পোস্ট। আচ্ছা, মেথড পোস্ট ছাড়া মেথড কিন্তু গেট আছে, শুরুতে গেট দিয়ে দেখি, হ্যাঁ। তো এখানে একটা ইনপুট ট্যাগ নেই, নিয়ে টাইপ টেক্সট দিলাম, এটা একটা নেম দিলাম। নেম কি দেওয়া যায়? নেম দিলাম মনে করেন মাই নেম বা এরকম কিছু, বা শুধু নেমও দিতে পারি। নেমে দিলাম। একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার দিলাম, রাইট ইয়ার নেম এরকম কিছু একটা দিয়ে দিই। একটা বাটন নিয়ে নিই, বাটনের টাইপটা দিয়ে দিই হচ্ছে গিয়ে এটা সাবমিট বাটন, হ্যাঁ, অথবা ইনপুট টাইপ সাবমিট দিলে হবে। এখানে বললাম শো নেম বা সাবমিট নেম, সাবমিট লিখে দিই। ওকে, আসেন এবার এটা রান করি। জ্যাম্পে চাই, জ্যাম্পে তো ভুল করে নিয়ে আসছি, জ্যাম্পে এই যে জ্যাম্প, এখানে অ্যাপাচি বরাবর যে অ্যাডমিন আছে সেখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যেটা ওপেন হলো, এইখানে হচ্ছে কি আপনারা 263, তাই না? ওকে, এই যে ফর্ম ভ্যালিডেশন, এই যে ফর্মটা দেখা যাচ্ছে আপনাদের জন্য, না হয় আমি কন্ট্রোল প্লাস দিয়ে জিনিসটাকে বড় করে দেখাই, এই যে ফর্মটা দেখা যাচ্ছে। ওকে,
এটা একটা ইনপুট ট্যাগ, রাইট ইউর নেম, এখানে নাম লিখলে সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন উপরে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সবার আগে এটা খেয়াল করেন। ইউআরএলটা কেন চেঞ্জ হচ্ছে বলি, কারণ এটা গেট মেথডে সাবমিট হচ্ছে। কোন মেথড? গেট। গত ক্লাসে আমরা গেট নিয়ে কিন্তু কাজ করছিলাম। সুপার গ্লোবালের মধ্যে কাজ করেছিলাম, এই যে গেট নিয়ে কাজ করেছিলাম, যে উপরের ইউআরএল এর মধ্যে হয়তো নেম নামে কিছু থাকতে পারে, অথবা এই যে কোয়ারি অপারেটর, যে কোশ্চেন বোধক চিহ্ন, কোয়ারি অপারেটর ছোট দেখাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে ডট পিএইচপির পরে কোয়ারি অপারেটর বা কোশ্চেন বোধক চিহ্ন, এইটার পরে কি লিখেছে? নেম। কেন লিখেছি? কারণ আমি যে ফাইলে এই মুহূর্তে কাজ করছি, সেই ফাইলে এই ফিল্ডের নাম কি লিখছে? নেম। তাহলে এই নেমটা গেট মেথডে যাচ্ছে, তার মানে উপরে ওই যে গত ক্লাসে যেভাবে ইউআরএল দিয়ে পাঠাইছি না, উপরে ইউআরএল এর থ্রুতে মেসেজটা যাচ্ছে। মেসেজ যদি গেট হয়, মেসেজ মেথড যদি পোস্ট হয়, তাহলে কিন্তু উপরে ইউআরএল এর থ্রুতে যাবে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন, আমি এই যে নেম তো ছাড়া লিখে আবার হিট করলাম। এখানে আপনাদের বোঝানোর জন্য এই যে নেমের জায়গায় আমি লিখে দিলাম, মনে করেন স্টুডেন্ট, এনটা বড় হাতে দিলাম, নেম, ঠিক আছে? এটা হচ্ছে নাম। আমি এটা একটু রিলোড দিই। দেওয়ার পরে যখন সাবমিট দিলাম, উপরে দেখি কোশ্চেন বোধক চিহ্নের পরে এই যে স্টুডেন্ট নেম লেখা আসছে। তার মানে এই ঘরের নামটা উপরে গেট মেথড ইউআরএল এর থ্রুতে গেট মেথডে যাচ্ছে। এখন এইখানে হচ্ছে গিয়ে আপনি যদি কিছু লিখেন, মনে করেন একটা নাম লিখলাম, কি নাম লেখা যায়? লিখে দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং মনে করেন, লিখে আমি সাবমিট দিলাম। দেখেন উপরে এই যে স্টুডেন্ট নেম, এটার পরে সমান সমান কি এসেছে? ফ্রিল্যান্সিং এসেছে। তাহলে এইভাবে হচ্ছে গেট মেথডে আমি ইউআরএল এর থ্রুতে ডাটা নিতে পারি। এইটা গেল হচ্ছে মেথড যদি গেট হয়। এখন মেথড যদি পোস্ট হয়, ভাইয়া যদি 10টা তাহলে ইনপুট হয় তাহলে 10টা ডাটা সবগুলোই নিবে। হ্যাঁ, সবগুলা উপরে ইউআরএল থ্রুতে যাবে। কিন্তু একটা ভালো কোশ্চেন করেছেন, এটা কিন্তু একটা লিমিটেশন আছে, ওদের ইউআরএল এ সম্ভবত 3000 ক্যারেক্টার বা তার আশেপাশে হবে, এর বেশি ক্যারেক্টার নিতে পারে না। এটা হচ্ছে ইউআরএল এর লিমিটেশন, এই যে ব্রাউজারের এই জায়গাটায়, হ্যাঁ। তো পোস্ট মেথডে আবার এই লিমিটেশনটা নাই। আপনি যদি মেথড দিয়ে দেন কি পোস্ট, তাহলে হচ্ছে কি আপনি যদি এখানে দেখেন সাবমিট করেন, তাহলে ও ইউআরএল এর থ্রুতে যাবেই না, এটা আলাদা ওয়েতে যাচ্ছে, এটা হিট করতেছে এই পেজে। আচ্ছা, একটা কোশ্চেন, এই পেজেই কেন হিট করতেছে, অন্য পেজে যাচ্ছে না কেন? অনেক ফর্ম দেখবেন এই পেজে সাবমিট করে, অন্য পেজে নিয়ে যায়। অ্যাকচুয়ালি আপনি কোন পেজে হিট করবেন এটা থাকবে হচ্ছে এই অ্যাকশনের মধ্যে বলে দেওয়া, ঠিক আছে? দেখেন গুগলে যদি কোনো কিছু সার্চ করি, এই যে google.com এ ঢুকলাম, উপরে কি google.com, আমি যদি এইটা ফর্মের মতো ইনপুটটা এখানে কিছু লিখে, মনে করেন লিখলাম বাংলাদেশ, লিখে সার্চ করলাম, তাহলে অনেক কিছুই আসছে, কিন্তু এই যে কিউ লিখেছে দেখেন, ইউআরএলটা কি? google.com/search, এরপরে কি একটা কিউ আসছে, কোশ্চেন বোধক চিহ্ন, তারপর কি কিউ লিখে আপনার যে কোয়ারিটা সেটা লিখলাম। আমি এটা কাজ করলাম কি, অ্যাকশনে আমি ওই ঠিকানাটা দিয়ে দিলাম, যে ফর্মটা যদি সাবমিট হয়, তাহলে এই গুগলের এইখানে চলে যাবে। এই কোশ্চেন বোধক চিহ্নটা দিব না। কেন দিব না? কারণ আমি মেথডটা কি দিব? গেট দিয়ে দিব। দিলে কি হবে, নেমটা আমি খালি কিউ লিখে দিই এখানে, হ্যাঁ, তাহলে ও অটোমেটিক এখানে কোশ্চেন বোধক চিহ্ন কিউ, আর এখানে লিখলাম রাইট ইউর, অথবা এখানে লিখে দিই সার্চ শুধু। তাহলে টোটাল জিনিসটাই আমার চেঞ্জ হয়ে গেল। কিন্তু গেট মেথড গেট আছে ঠিক আছে, কিন্তু আমার যদি এখন এখানে কেউ সাবমিট করে, ও কিন্তু আমাকে গুগলের কাছে নিয়ে যাবে। দেখেন, আমি এখানে সাবমিট করলাম কি, বাংলাদেশ লিখলাম, BANGLADESH। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করতে যাচ্ছি, দেখেন ও আমাকে গুগলের কাছে নিয়ে গেছে না? কিভাবে কাজ করছে, গুগলে কিভাবে নিছে, এটা বুঝতে পারছেন? কারণ আমি এই যে ঠিকানাটা দিয়ে দিচ্ছি।
আর এখানে কিউ কেন লিখছি, কারণ গুগলে আমি খেয়াল করে দেখেছি যে কিউ এর পরে যা লেখা থাকে গুগল ওটাই সার্চ করে দেখাচ্ছে। এই আর কি। তাহলে গুগলের সার্চ সিস্টেমটা আমরা কি বুঝলাম, এটা গেট মেথডে কাজ করে। আপনি যদি এখানে পোস্ট মেরে দেখেন যে হয় কিনা, হ্যাঁ, মেথড পোস্ট দিয়ে দেখি এই গুগল পোস্ট মেথড নেয় কিনা। আগে তো নিত না, এখন দেখি নেয় কিনা। আমি এখানে লিখলাম বাংলাদেশ, লিখে বললাম সাবমিট, গুগল নেয় নাই। এই যেখানে ইররও দিয়েছে একটা, রিকোয়েস্ট মেথড পোস্ট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ইউআরএল। এই ইউআরএল এ পোস্ট মেথডটা সে নিবে না। তো পোস্ট মেথডের সুবিধা আছে, এটা ইউআরএল এ থাকে না, তো ভেতরে ভেতরে থাকে। তো ওই ভেতরের ডাটাটা ওই ইউআরএল এ যেহেতু থাকে না, সেহেতু হচ্ছে গিয়ে আপনার লিমিটেশনটা ওই যে একটা ইউআরএল এর যে 3000 ক্যারেক্টার লিমিট, ওইটা ইগনোর করলে চলছে। এটা হচ্ছে পোস্ট মেথডের সুবিধা। আচ্ছা, তাহলে আমি এখানে অ্যাকশনটার বোঝানোর জন্য ওইটা রেখেছি। অ্যাকশন আপনি গুগলের পেজ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখানে আরেকটা পেজ তৈরি করেন, সেই ফাইলের নামটা এখানে দিয়ে দেন। ফর্মটা যখন সাবমিট হবে, ওই ফাইলের কাছে আপনার পোস্ট মেথডে এই ডাটাগুলো নিয়ে যাবে কিউ নামে। এই স্টুডেন্ট নেম লিখে দিই আগের মতো, অথবা শুধু নেম লিখে দিই, সমস্যা নেই। এখানে লিখে রাইট ইউর নেম এরকম কিছু। তাহলে এই অ্যাকশনটা খালি, তার মানে ফর্মটা যদি সাবমিট হয় অন্য কোনো পেজে যাবে না, এই পেজের কাছেই ঘুরে আসবে। যেই পেজে আমি আছি এই পেজে আসবে। আর মেথড যেহেতু পোস্ট এই মুহূর্তে, এখন কিন্তু আর উপরে এই সার্চের কাছে একটা রিলোড মেরে দিই, একটা রিলোড মারলাম। এখন আপনি যাই লিখে সাবমিট করেন না কেন, ইউআরএল এ কিন্তু আর কিছু যাচ্ছে না, কারণ এটা পোস্ট মেথডে হিট করতেছে। এন্ড পোস্ট মেথডে হিট করা ডাটাটা আপনি ধরতে চাচ্ছেন, তাহলে তো পিএইচপি দিয়ে ধরতে হবে। দেখেন পোস্ট মেথডে কিভাবে ডাটাটা ধরা যায়। এন্ড পিএইচপি নিলাম, আমি পিএইচপি শেষ করলাম। আমি এখানে বললাম যে সরাসরি ইকো করে দাও। কাকে ইকো করে দাও? ডলার আন্ডার স্কোর, এই যে সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা হ্যাঁ পোস্ট। ডলার আন্ডার সুপার গ্লোবাল ভেরিয়েবলের নাম কি? ডলার আন্ডার স্কোর পোস্ট। খুবই ইম্পর্টেন্ট, পোস্ট মেথডে যদি আপনি ডাটা গেট করতে চান এই ভেরিয়েবলটাই ইউজ করতে হবে। নামটা ডলার আন্ডার স্কোর পোস্ট, বড় হাতের দিয়েছে, আপনাকে বড় হাতেরই দিতে হবে। নিজের মতো কাজ করার এখানে ওয়ে নেই, কারণ এটা কি বিল্ট ইন, তৈরি করে দিয়েছে। তো এই পোস্টের মধ্যে এখন হচ্ছে কি আপনি একটা ঠিকানা, নাম লিখবেন। কি লিখবেন? এই যে ইনপুট ট্যাগ, যে ইনপুট ট্যাগের ডাটাটা আপনি ধরতে চাচ্ছেন তার নামটা কি? তার নামটা নেমই লিখেছি আমরা, তাই না? তো ওই যে তার নাম যে নেম, এখানে যদি স্টুডেন্ট নেম লিখতেন তাহলে এটার নাম কি হতো? স্টুডেন্ট নেম। তো এটার নাম যা, সেটা এটা ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে দিয়ে দিবেন। এখন নেম লিখছে, আপনি যদি লিখতেন স্টুডেন্ট নেম, তাহলে এই স্টুডেন্ট নেমটা এখানে দিয়ে দিলাম। তো এটা যদি সাবমিট করি তাহলে ইকো হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট, কিন্তু এখন একটা ইরর দিবে শুরুতে। কারণ কি জানেন, আপনি যখন পেজটা লোড করবেন তখন কিন্তু ফর্মটা সাবমিট হয়নি। যখন ফর্মটা সাবমিট হয়নি তখন কিন্তু সেই পোস্ট মেথডটা পাবে না। যেহেতু পোস্ট মেথডটা পাবে না, ও বলবে ভাই এই স্টুডেন্ট নেম কে, আমি তো চিনি না। দেখেন আসেন দেখে, আনডিফাইন্ড অ্যারে কি স্টুডেন্ট নেম, এই স্টুডেন্ট নেমটা আর পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। তাহলে এইখানে হচ্ছে কি আমি বললাম হচ্ছে এটা থাকলে থাকলো, না থাকলে নাল, যাতে ইররটা না দেয়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং দিলাম, তাহলে দেখেন ফ্রিল্যান্সিং আসছে। খালি দিলাম, খালি আসছে। তার মানে কি হচ্ছে, শুরুতে এরকম যে ইকো করতেছে এটা এখানে বলে দিছি, যদি না থাকতো তাহলে হচ্ছে গিয়ে নাল দিতাম। হুম, আচ্ছা। এইখানে দিলাম হচ্ছে গিয়ে আমার নাম যদি লিখি তাহলে কিন্তু আসবে। তো এই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট নাম, এভাবে আসছে।
তো আচ্ছা, আসেন সামনে বাড়ি তাহলে। ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট একটু দেখাই, হ্যাঁ, পোস্টটা আশা করি বুঝতে পারেছেন, এটা কিন্তু পোস্ট। যদি মনে করেন এই মেথডটা যদি গেট দিতেন, ও কিন্তু কাজ করতো। গেট দিলে এইখানে আপনার ডলার আন্ডারস্কোর পোস্টের জায়গায় ডলার আন্ডারস্কোর গেট দিতে হবে। গেটটা বড় হাতের, হ্যাঁ, ভুল করে ছোট হাতের লিখেছে, বড় হাতের। আচ্ছা, এইখানে ধরেন আমার নাম বা যা ইচ্ছা তাই লিখি। আচ্ছা, ফ্রিল্যান্সিং লিখেছি, লিখি, সমস্যা নেই। বোঝার বিষয়টা হচ্ছে যে এখন যখন গেট মেথড দিয়েছে, এখন কিন্তু ইউআরএল এ যাচ্ছে। ইউআরএল এ যখন যাচ্ছে তখন এই স্টুডেন্ট নেমটা উপরে চলে যাচ্ছে, এই যে নেমটা স্টুডেন্ট নেম, এটা উপরে চলে যাচ্ছে, যে এটা সমান সমান এই যে আপনি যেটা লিখছি বা আমি যেটা লিখেছি সেই ভ্যালুটা এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে গিয়ে গেট মেথডে জিনিসটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, একটু 1 মিনিট আসতেছে, হ্যাঁ, একটু 1 মিনিট ওয়েট করেন, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, আসেন শুরু করি। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ইনপুট ট্যাগ থেকে যদি আপনি গেট মেথডে নেন তাহলে সেটা ইউআরএল এর থ্রুতে যাবে, পোস্ট মেথড দিলে ইউআরএল থ্রুতে যাবে না। যদি আপনি এখানে কোডিং এ গেট মেথডের ডাটা ধরতে চান তাহলে ডলার আন্ডারস্কোর গেট দিবেন। যদি পোস্ট মেথডের ডাটা ধরতে চান তাহলে ডলার আন্ডারস্কোর পোস্ট দিবেন। আর হচ্ছে গিয়ে আহ এটা হচ্ছে পোস্ট দিলাম, এটা তাহলে মেথড তো গেট হয়ে গেছে, মেথডটা এখানে পোস্ট দিয়ে দিই। পোস্ট দিয়ে হচ্ছে গিয়ে এখানে ইয়া করে দিই। আচ্ছা, এই যে এখানে চলে আসছে। এখানে ডাটাটা চলে আসার পরে এখন যেটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, কি করতে চাচ্ছি, এই যে রিকোয়েস্টটা দেখাইতে চাচ্ছি, হ্যাঁ। এন্ড দেখেন রিকোয়েস্টের সুবিধা কি, ডলার আন্ডারস্কোর REQUEST রিকোয়েস্ট। যদি দিই রিকোয়েস্ট তাহলে হচ্ছে গিয়ে সে গেট মেথডেও ডাটাটা নিবে, পোস্ট মেথডেও ডাটাটা নিবে। দেখেন ফ্রিল্যান্সিং লিখে আমি দিলাম, এই যে ফ্রিল্যান্সিং আসছে। আবার যদি আমি এটা মেথডটা কি পোস্ট দিছি, মেথডটা গেটই দিই, এই যে ফ্রিল্যান্সিং চলে আসছে। ঠিক আছে, একটু wait। আচ্ছা, আসেন সামনে বাড়ি তাহলে। আমি যেটা, সরি ফর ইন্টারাপ্ট, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, গেট মেথড হোক আর পোস্ট মেথড হোক, আপনি যদি ডাটাটা ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট দেন তাহলে সে ফর্ম থেকে গেট মেথডে ডাটা আসুক সেটাও ধরতে পারবে, পোস্ট মেথডে ডাটা আসুক সেটাও ধরতে পারবে, হ্যাঁ। ডাজেন্ট ম্যাটার। আপনি এখানে পোস্ট মেথড দিয়ে দেখেন, একটু আগে আমি দিয়ে দেখেছিলাম যদিও, সরি ব্যাক গ্যাপ গেল। আমি এটা পোস্ট মেথডে দিয়ে দেখি, পোস্ট মেথডে দিয়ে আমি দেখলাম হচ্ছে গিয়ে এখানে দিলাম একটা কিছু, তাহলে হচ্ছে গিয়ে এটা এখানে নিচে নেমে আসছে। আর যদি গেট মেথডে দিয়ে দেখি তাহলে তাও সে ধরবে। ডাজেন্ট ম্যাটার, গেট মেথড, পোস্ট মেথড, যেই মেথডই আপনি অ্যাপ্লাই করেন না কেন,
ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট থাকলে সেই রিকোয়েস্টটা নিয়ে এসে প্রিন্ট করবেই। তাহলে এই তিনটা গেল যে আপনাদের কি বলে ডলার আন্ডারস্কোর গেট। তো আর গত ক্লাসে দেখছি, আজকে আবার ফর্মের সাথে দেখলাম ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট। তো রিয়েল লাইফে যেটা হয়, আমি ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট কমই ইউজ করি। দেখা যায় যে যে মেথডটা ইউজ করি সেই মেথডের যে সুপার গ্লোবাল ভেরিয়েবলটা সেটা ইউজ করি, এতে এই জিনিসটা একটু সিকিউর হয়। হ্যাঁ, কারণ রিকোয়েস্ট মেথড দেখেন দুইটাই নিয়ে নিচ্ছে, গেট মেথডে নিচ্ছে, পোস্ট মেথডে নিচ্ছে। আচ্ছা, ভাই একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। যে যদি ইনপুটের পাসওয়ার্ড হয় তাহলে কি গেট মেথডে পাসওয়ার্ড গুলো দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, উপরে চলে যাবে পাসওয়ার্ড গুলা, ইউআরএল এ চলে যাবে। না, এমনি তো ইনপুটের মধ্যে স্টার থাকে, যদি গেট মেথড হয় তাহলে ইউআরএল চলে যাবে। গেট মেথডে যদি চলে যায়, এটা মনে করেন এখানে পাসওয়ার্ড দিই, ইনপুট টাইপ পাসওয়ার্ডই লিখে দেখা দিই গেট মেথডে। হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে ইনপুট টাইপ, এখানে কি দিলাম পাসওয়ার্ড। নেম যেমন চাই দিতে পারেন, আমি স্টুডেন্ট নেম রাখছি, তো আপনার ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ডই লিখে দিলাম মনে করেন নেম। নিচে রিকোয়েস্টটা রাখতেও পারি, ডাজেন্ট ম্যাটার। আমার আপনার কোশ্চেনটা হচ্ছে এই পাসওয়ার্ডটা উপরে যাবে কিনা, তাই না? তাহলে আসেন দেখি, পাসওয়ার্ড দিয়ে দিলাম মনে করেন ASDF 1 2 3 4 এরকম কিছু একটা দিয়ে দিলাম, এরপরে চলে গেছে, ইউআরএলটা চলে গেছে, এটা পাসওয়ার্ডটা যাবে। এখন যদি আপনি গেট মেথডে যান তাহলে পাসওয়ার্ড উপরে ইউআরএল এ দেখা যাবে, পোস্ট মেথডে জিনিসটা দেখা যাবে না। এটা হচ্ছে পোস্ট মেথডের সুবিধা। হ্যালো। হ্যাঁ জি বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম আমরা কখন ইউজ করব, কখন গেট ইউজ করব, কখন পোস্ট ইউজ করব? রিয়েল লাইফে যদি প্রজেক্টের কথা বলেন, ফর্ম সাবমিটের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই পোস্ট ইউজ করব। গেট ইউজ করব ধরেন পেজিনেশন টাইপের যে অথবা সার্চ টাইপের, যেমন গুগলে যে সার্চ টাইপের জিনিস বানিয়েছেন, আপনি কি লিখে সার্চ করতেছেন, যেটা হ্যাঁ। পাসওয়ার্ডের কিছু নাই বা কোন ইউজার লগ ইন করলো বা কি এই টাইপের কিছু নাই, সেগুলাই গেট ইউজ করব। পেজিনেশন আচ্ছা। চিনেন? পেজিনেশন, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, এই যে গুগলের নিচে আছে না, এই যে 1 2 হ্যাঁ 3 হ্যাঁ হ্যাঁ 4 হ্যাঁ 5 এই হ্যাঁ। পেজিনেশনটা কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করব, কি যেন বলে, গেট ইউজ করব। গেট। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আর যখন ওই যে ইউজার রেজিস্ট্রেশন করবে, ফর্ম সাবমিট করবে বা লগ ইন করবে, ওগুলা মাস্ট আমরা পোস্ট ইউজ করব, ওগুলা সিকিউর ডাটা তো, ওগুলা পোস্ট ইউজ করব। ম্যাক্সিমাম ফর্মের ক্ষেত্রে পোস্ট ইউজ করি, যেমন হচ্ছে ব্লগ সাইটের ওয়েবসাইট চেনেন না, যেখানে হচ্ছে গিয়ে হুম। আর্টিকেল রাইটাররা এসে আর্টিকেল লিখে, আর্টিকেল গুলো অনেক হ্যাঁ বড় হয় তাই না, ওখানে আমি হ্যাঁ পোস্ট হ্যাঁ। মেথড ইউজ। আচ্ছা, এইটা হচ্ছে গেট আর পোস্টের মধ্যে তফাৎ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্ট ইউজ করব। এখন হচ্ছে আসেন মূল জিনিসে ঢুকি। আমি ফর্ম হ্যান্ডেলিং তো দেখাই ফেললাম যে কিভাবে ফর্মের ডাটাগুলো নিতে হয়। এইটা আমি এই যে ডলার আন্ডারস্কোর ফাইল আছে না, এটা যখন ফাইল আপলোড করা হয় তখন ইউজ করা হয়। তো আপনাদের যে ফাইল আপলোডিং নিয়ে বিস্তারিত আছে ওই ক্লাস, হয়তো নেক্সট ক্লাসেই দেখাবো, তখন আমি হচ্ছে গিয়ে ফাইল ডলার আন্ডারস্কোর ফাইলস এর টোটাল ব্যবহারটা দেখাই দিব না। হ্যাঁ, তো আমরা একটা বড় কাজ করি, এই হচ্ছে এই রিকোয়ার্ড যা বলে হচ্ছে সব, তারপর ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন, এগুলা যত কিছু আছে সব হচ্ছে ফর্ম ভ্যালিডেশনের একটা মানে আন্ডারে আছে। তো আমরা আসলে এই ফর্ম ভ্যালিডেশনটা আজকে একটু করি। হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশনটা কি বুঝাই দিই, দেখেন আপনি যদি কিছু লিখে সাবমিট করেন তাহলে কিন্তু নিচে সেটা চলে আসছে, তাই না? কিন্তু খালি রেখে সাবমিট করলেও নিচে কিন্তু খালি আসছে। তো আপনার ক্লায়েন্ট মনে করেন বলে দিল না খালি থাকলে নেবা না, অথবা ইউজার রেজিস্ট্রেশন করেছে, সে ইমেলের ঘরটা খালি রেখে দিয়েছে বা পাসওয়ার্ডের ঘরটা খালি রেখে দিয়েছে, এইটা আপনি ভ্যালিডেশন করতে যাচ্ছেন। অথবা পাসওয়ার্ডটা 1 সংখ্যার 2 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, আপনি 6 সংখ্যার নিচে পাসওয়ার্ড নেবেন না,
এটা ভ্যালিডেট করতে পারেন। অথবা আপনি স্ট্রং পাসওয়ার্ড নেবেন, মানে হচ্ছে একটা বড় হাতের এ থাকবে, তারপর হচ্ছে ছোট বড় হাতের কি বলে, ছোট হাতের লেটার থাকবে, তারপর নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এগুলো মিলে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, তো আসেন আমি হচ্ছে গিয়ে সামনে বাড়ি। কি করতে পারি, ফর্ম ভ্যালিডেশন দিয়ে দিলাম। ফর্ম ভ্যালিডেশন টা আমি এটাই করি, পোস্ট মেথডে ডাটাগুলা নিয়ে আনবো। হ্যাঁ, তো প্রথমে এখানে পাসওয়ার্ড না, ইনপুট টাইপ মনে করেন টেক্সটই দিয়ে দিলাম। এখানে বললাম হচ্ছে একজনের নাম নিব। হ্যাঁ, বললাম ফার্স্ট নেম বা ফুল নেম, ফুল নেম এরকম কিছু একটা লিখে দিলাম, ফুল নেম। রাইট ইউর নেম লিখে দিলাম। তো এই নেমটা আমি গ্রহণ করব। হ্যাঁ, তো পিএইচপি কোড লাগবে তাই না, আমি এর আগে নিচে করেছি, এখন মনে করেন উপরে করব, শুরুতে করব। আর এইখানে একটা কাজ করে দিই, বাটনের একটা নাম দিয়ে দিই। কারণ এখানে একটা 10টা 50টা ফিল্ড থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু বাটনটাই কিন্তু সর্বশেষে গিয়ে ক্লিক করবেই ইউজার, তাই না? তো এই বাটনের নাম ধরে আমি দেখতেছি, বাটনের নাম ধরলাম, মনে করেন এটা রেজিস্ট্রেশন বাটন, বললাম রেজ 1 2 3, এরকম একটা নাম দিয়ে দিলাম। তাহলে আমার টার্গেটটা কি, আমি এখানে বলবো ইফ, মানে যদি, ইজ সেট মানে সেট করা থাকে, কে, $_পোস্ট মানে পোস্ট মেথডে কে এই রেজ 1 2 3 যদি পোস্ট করা থাকে, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলা আছে সেগুলা কাজ করবে। ঠিক আছে, এটুকু কি, যদি সেট করা থাকে পোস্ট মেথডের রেজ 1 2 3, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কোডগুলা কাজ করবে। যদি সোজা বাংলায় বলি, এটার মানে হচ্ছে যদি এই বাটনটা, এটার নাম কি, এটা এটা মেথডটা কি, পোস্ট, এই বাটনটায় যদি ইউজার ক্লিক করে তাহলে এই নিচের কোডটা কাজ করবে। আপাতত ইকো করে দেখায় যে এটা পরে কাজ করে কিনা। ইকো করে দেখে দিলাম হচ্ছে ফর্ম সাবমিটেড। আচ্ছা, তাহলে এইখানে আমি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে, এখানে বললাম আমার ফুল নেম আসছে, দিয়ে দিলাম, সমস্যা নেই। এই যে উপরে কি লেখা আসছে, ফর্ম সাবমিটেড, তার মানে এই বাটনটা ক্লিক করার পরে ওই ফর্মটা সাবমিটেড লেখাটা আসবে। এখন আমি মনে করেন কিছু লিখলাম না, খালি লিখলাম, তাও এই যে ফর্ম সাবমিটেড লেখাটা আসছে, কারণ এই বাটনটা আমি ক্লিক করেছি। তার মানে এই 3 নাম্বার লাইনের কোডটা তখনই রান হবে যখন আবার এই সাবমিট বাটনে ক্লিক করা হবে। আর এই সাবমিট বাটনে ক্লিক করা হয়েছে কিনা এইটাই চেক করার কোডটা হচ্ছে এইটা, ইজ সেট মানে সেট করা আছে নাকি, $_পোস্ট মানে পোস্ট মেথডে কে এই যে রেজ 1 2 3, এটা কখন সেট করা থাকবে, যখন এই বাটনে ক্লিক করা হবে। ঠিক আছে, আশা করি এই লাইনটুকু বুঝাইতে পেরেছি। এইবার ইকো এইটুকু বাদ, এখানে আমি ফর্ম ভ্যালিডেশন করব। কি ভ্যালিডেশন করব, প্রথমেই নামটা ধরি, ফুল নেম। তাহলে একটা ভেরিয়েবল নিলাম ফুল নেম, তা ভেতরে রাখলাম $_পোস্ট ফুল নেম, নিচের এটা বাদ দিই, পরে করি। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি, আমার ফুল নেম $_পোস্ট ফুল নেম। তাহলে এই ফুল নেমটা আমি ইকো করি, ইকো করি ফুল নেম। এইটা হচ্ছে গিয়ে রাখলাম আমি এখানে, আমি বললাম আমার নাম বা আমার ইমেল দিলাম, এই যে ফুল নেম চলে আসছে। এই দিলাম আমার নাম, এই যে চলে আসছে। অথবা দিয়ে দিলাম মনে করেন কোড ম্যান বেডে, দিলাম, চলে আসছে। আর যদি খালি রেখে তাও কিন্তু খালিটা দেখাচ্ছে, তো এটা আমি চাচ্ছি না। তো এইখানে ইকো ফুল নেম আমি দিলাম না, আমার খালি হোক ভরা হোক ইউজার যা ইচ্ছা তাই লিখুক, এটা আসতেছে কোথায়, এই ফুল নেম ভেরিয়েবলের মধ্যে, তাই না? এখন আমি এই ফুল নেম ভেরিয়েবলটা ভ্যালিডেট করব, কিভাবে করব, বলি হচ্ছে গিয়ে ইফ, ইফ এমটি নামে একটা ফাংশন আছে, এটা দেখেছে ভেতরে খালি আছে না ভরা আছে। তো এই ফুল নেমটা যদি খালি হয়, তাহলে এখানে আমি ইকো করে দিলাম যে নেম ইজ রিকোয়ার্ড, এরকম কিছু একটা বলে দিই। হ্যাঁ, নেম ইজ রিকোয়ার্ড,
তাহলে এটা কখন রান হবে? যখন হচ্ছে ফুল নেমটা খালি কিনা। আচ্ছা, আমি দেখেন ভরা লিখে ফুল নেমটা সাবমিট দিই, কোনো কিছু নেয় নেই, কিন্তু সমস্যা নেই। এই যে নাম লিখে সাবমিট করেছি, নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি ফুল নেমটা খালি রেখে সাবমিট দিই, তাহলে কি বলতেছে? এই যে নেম ইজ রিকোয়ার্ড, এই মেসেজটা দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে নেম ইজ রিকোয়ার্ড এটা বলে দিলাম। খালি ভরা রেখে সাবমিট করলে সমস্যা নেই, খালি রাখলে একটা ইরোড ধরে দিচ্ছে, নেম ইজ রিকোয়ার্ড। এইটুকু আশা করি বুঝতে পেরেছি। এখন বলতে পারেন যে না, নেম ইজ রিকোয়ার্ডটা আমি এখানে না, এটার পাশে দিব। দরকার হয় এখানে দুইটা ব্রেক ট্যাগ দিই, সরি, দুইটা ব্রেক ট্যাগ দিলাম। এই সাবমিট বাটনটা নিচে নেমে গেছে, তাই না? এখন যদি সাবমিট দিয়ে যে নেম ইট রিকোয়ার্ড উপরে আসে, আমি এটার পাশে নিয়ে আসবো, তার মানে এইখানে নিয়ে আসবো। আচ্ছা, আমরা জানি যে প্রথমে যে এটা আমরা চাইলে কিন্তু কালো করে দিতে পারি, তাই না? মনে করেন এটা একটা স্পান ট্যাগের মধ্যে রাখি ফার্স্টে, মানে লাল করে দিতে পারি, সরি। সোজা বাংলা হচ্ছে আমি এখানে এইচটিএমএল কোড দিতে পারি, তাই না? স্টাইল দিয়ে বললাম হচ্ছে গিয়ে কি, কালার রেড। তাহলে যদি এখন এটা ইকো করি, তাহলে কিন্তু উপরে লাল কালিতে আসবে, দেখেন নেম ইজ রিকোয়ার্ড লাল কালিতে আসছে। তো এটা আমি ইকো না করে এটা অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। ভেরিয়েবলের নাম দিলাম কি, হিরোর নেম। আচ্ছা, তাহলে এই ইরোর নেমের মধ্যে কি আছে? এই মেসেজটা আছে। এখন যদি কিছু প্রিন্ট ইন করি, তাহলে কিন্তু উপরে ইরোর আসবে না, কারণ আমি তো কিছু ইকো করিনি, আমি করেছি কাকে? ইরোর নেমকে। ইরোর নেমের ভিতরে ডাটাটা নিয়ে আসছে। হ্যাঁ, এরপরে যদি আমি ইরোর নেম ইকো করে দিই, তাহলে সেটা প্রিন্ট হবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে ইরোর নেমটা অ্যাকচুয়ালি এই ইনপুট ট্যাগের পরে প্রিন্ট হবে। তাহলে পিএইচপি ইকোর একটা শর্টকাট কোড আছে, হচ্ছে এইটা, স্মলার দেন কোশ্চেন বোধক চিহ্ন সমান সমান, এরপরে এটা, এর মাঝখানে যেটা লিখবেন ও সেটাকে ইকো করে দিবে। এখন এটা ফুল কোড কোনটা? তাহলে ফুল কোড হচ্ছে এটা, আপনি এখানে পিএইচপি লিখলেন, তারপর ইকো করলেন, তারপর হচ্ছে কি আপনি ভেরিয়েবলের নাম লিখলেন, সেমিকলন দিলে দিলেন, না দিলে নাই, কারণ এক লাইনের কোড তো। এখানে সেমিকলন মানে এই ব্লকের মধ্যে একটাই কোড আছে, তাহলে সেমিকলন না দিলেও চলে। তো এইটুকুর শর্টকাট কোড হচ্ছে যে পিএইচপি ইকো, এইটুকু না লিখে এখানে একটা সমান সমান সাইন দিতে পারেন। তাহলে এটা হচ্ছে এটা শর্টকাট। এখন হচ্ছে গিয়ে আমি এটা ইকো করে দেখি, এই যে পাশে চলে আসছে নেম ইজ রিকোয়ার্ড। কেন পাশে আসছে? কারণ যখন ইরর পেয়েছে, এই ভেরিয়েবলের মধ্যে ডাটাটা কি আছে, এই ভেরিয়েবলটা আমি ইনপুট ট্যাগের পরে প্রিন্ট করে দিয়েছি। আর যেহেতু এটা স্পান ট্যাগের মধ্যে আছে, আমরা জানি কি স্পান ট্যাগ ইনলাইন এলিমেন্ট, একটা লাইনের মধ্যে থাকে, তাই না? তাহলে এটার পাশে একটা লাইনের মধ্যে এভাবে চলে আসছে স্পান ট্যাগটা। আচ্ছা, আরো ইরর ধরতে পারি। মনে করেন আপনি এখানে ইমেল দিয়ে দিলেন, আমি এটা নিব না, এই আনডিফাইন্ড ভেরিয়েবল ইরর নেম। এই যে খালি রাখলে কিন্তু ইরোড দেয়, ভরা রেখে কিছু সাবমিট করলে যে ইরোড দেয়, বলে ভাই এটার তো ডাটা পাচ্ছি না খুঁজে। তাহলে ওই যে ওই অপারেটরটা দিয়ে দিই, ডাবল কোশ্চেন, যে সঠিক আছে, এটা সঠিক থাকলে থাকলো, না থাকলে নাল করে দাও। ওকে, এখন যদি আমরা আসি, তাহলে সাবমিট করলাম, থাকলে থাকলো, আর যদি ইমেল টিমেল দিই, লিস্ট নিচে ওই ইরোডটা দেয় নাই। তাহলে এখন আমি এই এমটিটা চেক খালি কিনা চেক করলাম, এরপরে দেখলাম যে নামটা ঠিক মতো দিয়েছে কিনা। তাহলে এখানে যদি এলস ইফ দিয়ে বললাম হচ্ছে গিয়ে তুমি প্রেগ ম্যাচ করো, প্রেগ ম্যাচ করো, কাকে প্রেগ ম্যাচ করো? এই এখানে শর্ত থাকবে, আর শর্তের পাশে দিয়ে দিলাম কাকে? ফুল নেমটাকে। হ্যাঁ, ফুল নেমটাকে প্রেগ ম্যাচ করো। প্রেগ ম্যাচ গত ক্লাসেই করেছি, তাই না? যে শর্ত থাকে যে কি কি হবে, ডাবল ফ্ল্যাশ সারফারাসটা দিলাম, এই সেন্টার দিলাম, তারপর একটা রেঞ্জ দিব, তারপর স্টার দিব, তারপর ডলার দিব। রেঞ্জটা কি? বড় হাতের এ থেকে বড় হাতের জেড নামের মধ্যে থাকতেই পারে, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড নামের মধ্যে থাকতে পারে, নামের মধ্যে ফুল স্টপ থাকতে পারে অনেকের, আর নামের মধ্যে আর কি থাকতে পারে? স্পেস থাকে, তাই না? অবশ্যই মাল্টিপল নাম, এখানে স্পেস থাকতে পারে। এই এই কয়টা অ্যালাউ করবে, এর বাইরে কিছু অ্যালাউ করবে না। আবার অনেকের নামের মধ্যে ইয়া থাকে, ওই যে অ্যাপোস্ট্রোপিএস থাকতে পারে,
থাক, ওই স্পেশাল নাম মনে হয় কমই দেখছি। তো এই জিনিসটা যদি ম্যাচ না করে, এর জন্য শুরুতে দেখেন পি এর আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলেই জিনিসটা উল্টায় যায়। তার মানে এর বাহিরে যদি কিছু পায়, তার মানে হচ্ছে আমি ইরোডটা ধরার চেষ্টা করছি এখানে, তাই না? এর জন্য এখানে দিয়ে দিলাম, তখন আমি ইরোডটা ডুপ্লিকেট করে দিলাম। এখানে খালি মেসেজটা চেঞ্জ করে দিই যে ইনভ্যালিড নেম ফরম্যাট, এরকম কিছু একটা দিয়ে দিই। তাহলে এখানে বড় হাতের জেড, ছোট হাতের এ, এগুলা নাম্বার টাম্বার দিলে হবে না। কেউ যদি স্টাইল করে নাম্বার দেয় তাহলে তার নামটা নিবেন। আচ্ছা, আমি দিলাম এখানে নেম ইজ রিকোয়ার্ড। নেম দিলাম হচ্ছে গিয়ে, বললাম হচ্ছে আমি আমার নামই দিয়ে দিই, হ্যাঁ। বললাম আসিফ 1 2 3। এটা কি কারোর নাম হইতে পারে? 1 2 3 হইতে পারে না, তাই না? দিলাম, বলছে কি ইনভ্যালিড নেম ফরম্যাট। ফরম্যাট বানান কি বলতেছি, আল্লাহ জানে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার প্রেগ ম্যাচের মাধ্যমে করলাম। যে এর বাইরে আপনার যদি এখন লাগে অ্যাপোস্ট্রোপিএস বা মাঝখানে ড্যাশ, সেগুলোও অ্যালাউ করবেন, দিয়ে দেন। এই যে মাঝখানে ড্যাশ দিয়ে দিলেন। অনেকের নামের মাঝখানে ড্যাশ থাকে, থাকতে পারে, কত স্পেশাল নাম আছে, তাই না? তাহলে অনেকে ওই যে এমডি লিখে না, এমডি ডট দেয়, তাহলে এখন এটা ইরোড দিবে না অ্যাটলিস্ট। এমডি ডট কামাল লিখে দিলাম, কোন ইরোড দিচ্ছে? আই হ্যাভ ব্রেক ম্যাচে কি যেন প্রবলেম হয়েছে, এটা উড়াই দিই। ওটা তাহলে আলাদা দেওয়া লাগবে। নিচে এই ইনভ্যালিড নেম ফরম্যাট, ওই যে অ্যাট দ্য রেট অফ পাইছে, এমডি কামাল দি, এটাতে আর ইরোড দেয় নেই, কারণ ওই যে ডটটা নিছে। রেগুলার এক্সপ্রেশনে দেখি যদি প্লাস দিয়ে, ও প্লাস দিলে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে আহ এইটাও থাকতে হবে। এনিওয়েজ, এইটা বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, আর ডট এই কটা নিচ্ছে ও, মাঝখানে যে স্পেসও নিচ্ছে, হ্যাঁ, স্পেসও নিচ্ছে। ড্যাশ দিলে আমার কি করতে হবে তাহলে? কি এরকম কিছু একটা দিতে হবে, ব্যাক স্ল্যাশ ড্যাশ। এটা ইরর টিরর খাই কিনা, এমডি কামাল, না ইরর খায়নি। এই আর কি, প্রেগ ম্যাচের কোডটা একটু 1 সেকেন্ড দেখেন, আমি আসতেছি। আচ্ছা, চলেন সামনে বাড়ি। তাহলে এই দুইটা ভুলের একটা ভুলে যদি তাহলে দেখেন, এই যে ড্যাশের জন্য আমার এখানে যে ব্যাকটিক দেওয়া লাগছে, হ্যাঁ, সরাসরি ড্যাশ নেয় নেই। আচ্ছা, এলসে গিয়ে দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমি যদি আহ নাম ঠিকঠাক মতো দেয় তাহলে নর্মালি প্রিন্ট করি না, কি করি, একটা ভেরিয়েবলের মধ্যে ভরে রাখি। মনে করেন কারেক্ট নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে ওই ফুল নেমটা ভরে রাখলাম। এতে লাভটা কি হবে? এখানে যে একটা ফিল্ড থাকবে এরকম না, আরো 2 3টা ফিল্ড থাকতে পারে, তাই না?
ওই 2-3টা ফিল্ড একসাথে ফিল আপ করে তারপর যখন সাবমিট করবে, তারপর আমি কারেক্ট নেমের ভ্যালুগুলা নিয়ে হয় ডাটাবেজে পাঠাবো, বা আমার যাবতীয় কাজ যেটা সেটা পরে করব। কারণ হচ্ছে গিয়ে একটা ডাটা সে ভুল দিল, তো আমি তো ফর্মের ডাটা ডাটাবেজে পাঠাবো না। সবগুলা যখন সে ঠিক মতো দিবে, তারপরে তো তার রেজিস্ট্রেশনটা হবে, বা সে যে কাজটা করতে চাচ্ছে সেটা হবে, তাই না? মনে করেন এখানে আপনাদের ইমেল আছে, তাই না? ফর্ম রিকোয়ার্ড তো দেখলাম, আরো ভ্যালিডেশন দেখলাম, ইমেল আছে, তাই না? ইমেল একটা ফিল্ড নেই এখানে, একটা ফিল্ড নিলাম, ইনপুট টাইপ ইমেল আর দিলাম না, টাইপ টেক্সট দিলাম, কারণ আমি এই পিএইচপি দিয়ে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিডেট করব। ফিল্ডের নাম দিলাম মনে করেন ইউজার ইমেল, প্লেস হোল্ডারের নাম দিলাম যে রাইট ইউর ইমেল, হ্যাঁ, এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কোনো ইরর টিরর কিছু ধরতেছে না। আমার টার্গেট হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসের ইররটা দেখবো, হ্যাঁ। ইমেল অ্যাড্রেস ঠিকঠাক মতো দিয়েছে কিনা এটা পিএইচপি দিয়ে ভ্যালিডেট করব। তাহলে প্রথমে দেখেন এই ফিল্ডের নাম কি। ফিল্ডের নাম ইউজার ইমেল। তাহলে আসেন উপরে আসি, আমি এখানে ফুল নেমের ভ্যারিয়েবলের মধ্যে পোস্ট মেথডে ফুল নেম, এই যে সাবমিট বাটনে ক্লিক করার পরেই তো আমার ইমেলটাও ধরতে হবে এখন, তাই না? তাহলে এখানে আমি ডলার নিয়ে বললাম ইউজার ইমেল, এটার ভেতরে বললাম ডলার আন্ডারস্কোর পোস্ট। এই ইউজার ইমেলটা নিয়ে এসে আমি এই ইমেলের মধ্যে স্টোর করে রাখবো, ঠিক আছে? তো এই ইমেলটা এখন আমি ভ্যালিডেট করব, সরাসরি প্রিন্ট করব না, আগে ভ্যালিডেট করব। কিভাবে? প্রথমে দেখেন খালি কিনা আমি দেখতে চাচ্ছি। বললাম ইফ যদি এমটি হয়, কি এমটি হয়, এই ইউজার ইমেল এই ভেরিয়েবলটা যদি এমটি হয়, আচ্ছা দুইবার ভেরিয়েবল পড়ে গেছে উঠাই দিলাম। যদি এটা এমটি হয় তাহলে হচ্ছে গিয়ে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটার নাম হচ্ছে ইরোর ইমেল। এটার ভিতরে দরকার হয় আমি যে ইআই আমাকে হেল্প করার চেষ্টা করতেছে, আমি নিচ্ছি না, টাইপ করতেছি। এইবার হেল্পটা নিয়ে নিই, কারণ হচ্ছে যে টাইপ করতে গেলে সময় লাগবে, হ্যাঁ। এগুলো আমি কাইটে দিই, কারণ এগুলো পরে আপনাদের আস্তে আস্তে বুঝাবো। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে আমার ইরোর ইমেলটা যদি এমটি হয় তাহলে, সরি, ইউজার ইমেলটা যদি এমটি হয় তাহলে ইরোর ইমেলের মধ্যে এই ডাটাগুলো যাবে। আর ইরোর ইমেলটা কোথায় প্রিন্ট করব? এইখানে প্রিন্ট করে দিই। এই যে ইরোর ইমেল থাকলে থাকলো, না থাকলে নাল। এখন যদি আমি দেই এই যে ইমেল ইজ রিকোয়ার্ড, একটা পাই গেছে। তাহলে খালি কিনা এইটুকু জাস্ট ভ্যালিডেট করলাম যে ইমেলটা খালি কিনা। এখন আরো তো ভ্যালিডেট করা লাগবে, কারণ ইমেল খালি ঠিক আছে, খালি না। ইমেলের মধ্যে কেউ লিখে রাখলো যে ভুয়া ইমেল, যা মন চায় লিখে রাখলো, এই তো নিয়ে নিছে, কোনো ইরর দেখায় নেই, তাই না? তাহলে আমার তো এটাও চেক করতে হবে যে ইমেলটা সে ঠিক মতো দিয়েছে কিনা। তো এই ইমেল চেক করার জন্য আমার আবার প্রেগ ম্যাচের দরকার নাই এই মুহূর্তে। পিএইচপি তে খুব সোজা একটা ফাংশন আছে, ফিল্টার আন্ডারস্কোর var, ওটা দিয়ে ইমেলটা ঠিক মতো এডিট করা যায়। যেমন আমি এখানে এলস ইফ নিয়ে বললাম হচ্ছে গিয়ে এই যে ফিল্টার আন্ডারস্কোর var, আশ্চর্যবোধক চিহ্ন দিই ফার্স্টে, তারপর বলি হচ্ছে ফিল্টার আন্ডারস্কোর var। এইটার ভেতরে বলি হচ্ছে গিয়ে দুইটা জিনিস পাস করতে হবে। আগে নট চিহ্ন দিয়ে দিছি, তার মানে এটা যদি না হয়, একটা হচ্ছে আমি কাকে ভ্যালিডেট করতে চাচ্ছি, এই যে ইউজার ইমেল, এটাকে ভ্যালিডেট করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে ইউজার ইমেলের মধ্যে আমি কি ভ্যালিডেট করতে চাচ্ছি, ইমেল অ্যাড্রেসটা ভ্যালিডেট করতে চাচ্ছি। তাহলে বললাম ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট ইমেল। এই ফিল্টার বার লাল বাতি জ্বালায় কেন, ভুল লিখছি, FILT আর বানান ভুল লিখেছি। আচ্ছা, তখন এই যে এরর দিবে কি ইনভ্যালিড ইমেল ফরম্যাট এরকম কিছু, লাস্টে কারেক্ট ইমেলের ভিতরে ইউজার ইমেলটা নিয়ে এনে বসাই দেবো। এখন যদি আসি এইখানে দিলাম হচ্ছে কি এটা, হুম,
তাহলে আমি যদি ইমেলটা খালি রাখি, ইমেল ইজ রিকোয়ার্ড, আমি যদি বলি ইমেলের ভিতর হা হা হা, তাহলে তাও কি সে কি বলবে? ইনভ্যালিড ইমেল ফরম্যাট। আর আমি যদি ইমেলটা সঠিকভাবে দিই তাহলে কিন্তু এটা বলতেছে না। এইবার আরেকটা জিনিস দেখেন, আমি ইমেলটা সঠিকভাবে দিলাম, কিন্তু ও কিন্তু চলে গেছে এবং বলতেছে নেম ইজ রিকোয়ার্ড। আবার মনে করেন নামটা সঠিকভাবে দিলাম, ইমেলের রিকোয়ার্ডটা গেছে। তো নাম সঠিকভাবে দিলাম, সে জিনিসটা ধরে রাখ, এটা আমি চাচ্ছি, হ্যাঁ। তো সেহেতু যেহেতু সে জিনিসটা ধরে রাখো এটা আমি চাচ্ছি, এই যে ইনপুট ট্যাগ আছে, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ভ্যালু। কারণ এই ভ্যালুটা ইউজার যেটা লিখে রাখে সেটা এই ভ্যালুর মধ্যে থাকে। উদাহরণ দিই, যেমন লিখলাম হা হা হা, দেখেন প্লেস হোল্ডারে লিখেছি রাইট ইউর নেম, আর এইখানে ভ্যালুর মধ্যে লিখেছি হা হা হা। তাহলে দেখেন প্লেস হোল্ডারের লেখাটা ঝাপসা, যেই রিলোড মারি দেন ভ্যালুর লেখাটা কিন্তু ঝাপসা না। ভ্যালুর লেখাটা মনে হচ্ছে ইউজার যেটা লিখেছে সেইটাই। প্লেস হোল্ডারটা টাইপ করলে চলে যায়, কিন্তু এই যে রিলোড দেই, ভ্যালুর লেখাটা কিন্তু টাইপ করলে পাশে অ্যাড হয়, অথবা এটা কাইটে দেওয়া লাগে। তার মানে ইউজার যেটা লিখেছে সেটা যায় কোন অ্যাট্রিবিউটের মধ্যে? ভ্যালু নামের অ্যাট্রিবিউটের মধ্যে। তাহলে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আহ, এই যে ভ্যালু নামে অ্যাট্রিবিউট, এটা ভেতরে আমি পিএইচপি দিয়ে বলে দিই ইউজার যেটা লিখেছিল সেইটা তো এই ফুল নেমের মধ্যে আছে, সেই ফুল নেমটা আমার এখানে দিই, অথবা কারেক্ট নেম দিই, ইউজার সঠিকভাবে দিলে তখন আমি রাখবো, নয়তো রাখবো না। তাহলে এখানে বলি তুমি ইকো করো কারেক্ট নেমের ভিতরে ভ্যালু থাকলে থাকলো, না থাকলে নাল। তাহলে সঠিকভাবে ইউজার নাম দিলে কিন্তু সেটা একবার ভ্যালুর মধ্যে সেট হয়ে যাবে। আবার একইভাবে ইমেলের মধ্যে বলি যে ভাই, ইমেলটা যদি ইউজার কারেক্ট ভাবে দেয় তাহলে দয়া করে ইউজারকে যাতে আর কষ্ট করে টাইপ না করতে হয়, কারেক্ট ইমেল এই ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা থাকলে প্রিন্ট করে দাও, না থাকলে খালি রেখে দাও। খালি থাকা মানে এই যে বাই ডিফল্ট খালি। তাহলে এখন দেখি এটা কি হয়। হুম। তো এখন আমি প্রথমে সাবমিট দিলাম, ইরর দিল। আমার নামটা ঠিকঠাক মতো দিলাম, আর নামটা কিন্তু স্টোর হয়ে আছে যেহেতু ঠিকঠাক মতো দিছে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমি যদি এই যে ইমেলটা ভুল দিই, ইররও দিয়েছে আর ইমেলটা সেভও নাই। কিন্তু ইমেলটা যদি সঠিকভাবে দিই তাহলে আমার নামটাও ধরে রাখছে, আমার ইমেলটাও ধরে রাখছে। এখন আমার যেটা টার্গেট, নাম এবং ইমেল দুইটা নিয়ে আমি নিচে শো করব তখনই যখন দুইটা সঠিকভাবে দিবে, এবং পরে এই ভ্যালুটা খালি করে দিব। এটা কিভাবে করা যায়? তাহলে আমি এখানে একটা কাজ করি, পিএইচপি ব্লক নেই, নিয়ে বলি হচ্ছে গিয়ে যদি সেট সেট করা থাকে কে কারেক্ট নেম, যদি সেট করা থাকে কারেক্ট ইমেল, তাহলে ইকো করে দাও কিছু একটা, নেম হচ্ছে এটা, ইমেল হচ্ছে এটা, লাইন বাই লাইন নিচে আসছে, এবং তারপরে দুইটাকে খালি করে দাও। আনসেট করে দিতে পারি, অথবা এই দুইটা সমান সমান নাল করে দিতে পারি। আর সমস্যা হচ্ছে এখানে যদি নাল করে দিই, সাথে সাথে আমি রিফ্লেক্ট দেখতে পারবো না। আচ্ছা, আপাতত নিচে প্রিন্ট করি, এটা দেখি। এই নিচে চলে আসছে, সঠিকভাবে নেম দিছে, নিচে চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে, তাহলে এই যে এখানে যে নাম দুইটা ধরে রাখছে এটা আমি খালি করতে চেয়েছিলাম, খালি করতে গেলে গেম খেলতে হবে। কি গেম খেলতে হবে? আচ্ছা,
তাহলে এইখানে করি কাজটা, সাবমিট করার পরে সেট, এটা আমি সেট, এটা নিয়ে কারেক্ট ইমেল, এটা নিয়ে কারেক্ট নেম। তো না দিয়ে আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, সাকসেস মেসেজ, নয়তো উপরে প্রিন্ট হয়ে যাবে, তাই না? সরাসরি কি করলে ফর্ম এর উপরে প্রিন্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি হচ্ছে নিচে প্রিন্ট হোক, সাকসেস মেসেজের মধ্যে আমি এনে দিয়ে দিই। দরকার হয় এটা একটু মোটা করে লিখতে পারি, অথবা সমস্যা নেই স্পান ট্যাগের মধ্যে লিখি। স্পান ট্যাগের মধ্যে বলি স্টাইল, কালার গ্রিন, এরকম কিছু দিয়ে দিই। এই সাকসেস মেসেজটা নিচে দিয়ে দিই। চলে আসছে নিচে সাকসেসফুলি, তাই না? সাকসেস মেসেজ। কিন্তু এটা তো খালি হলো না, এটা তো আগেও হয়েছিল, তাই না? হ্যাঁ, এটা কালারটা সবুজ করছে, কিন্তু এটা খালি হলো না। তো এই সাকসেস মেসেজের ভেতরে মেসেজটা দেওয়ার পরে ওই কারেক্ট নেম কারেক্ট ইমেলের কাজ নেই কোনো, হ্যাঁ। এটাকে আমি নাল করে দিই, তাহলেই খালি হয়ে যাবে। বললাম যে হ্যাঁ, এটা সাকসেস মেসেজে চলে গেল। আর এই দুইটা আপাতত, এইটা সমান সমান কারেক্ট ইমেল সমান সমান নাল, এরকম কিছু একটা করে দিই। তাহলে আসেন দেখি, এই চলে আসছে, নিচে চলে আসছে। এখন আবার সাবমিট করতে গেলে আবার ইরর দিবে। যদি সঠিকভাবে নাম দেন, সঠিকভাবে ইমেল দেন, তাহলে নিচে সেটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে শুধু নাম, আর হচ্ছে কি আপনার কি বলে ইমেল, এই দুইটার কথা এখানে আছে, হ্যাঁ। কিন্তু ফর্মে কি শুধু এগুলোই আছে? ফর্মে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে ইনপুট ট্যাগ আছে, ইনপুট টাইপ রেডিও আছে, ইনপুট টাইপ কি চেক বক্স আছে, হ্যাঁ। সেগুলোর উপর কাজ করতে গেলে আরো অনেক সময় যায়। যেমন এখানে আমি বললাম হচ্ছে গিয়ে জেন্ডার দেখে, হ্যাঁ, কোলন লিখলাম, লেখার পরে এখানে একটা লেভেল নেই, লেভেল ফর মেল লিখে দিই। এখানে বলি ইনপুট টাইপ কি দিয়ে দিলাম, রেডিও। একটা ভ্যালু দিয়ে দিই, যে ভ্যালুটা পিএইচপির কাছে যাবে। ভ্যালু দিয়ে দিলাম মেল, একটা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম জেন্ডার, পাশে লিখে দিলাম মেল। এখানে একটা আইডি দিয়ে দিই, কারণ হচ্ছে গিয়ে যে লেভেল ফর মেল লিখছে তো, তাহলে এখানে আমি একটা আইডি দিয়ে, সেই আইডিটাও দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আইডি হচ্ছে গিয়ে আপনার মেল। আচ্ছা, আর আরেকটা নেই, সেটা হচ্ছে গিয়ে লেভেল, লেভেল ফর হচ্ছে গিয়ে ফিমেল দিয়ে দিই। ইনপুট টাইপ রেডিও, ভ্যালু ফিমেল, নেম জেন্ডার, আইডি ফিমেল, ফিমেল। আচ্ছা, ইনভার্টেড কমাটা কাটিয়ে নেওয়ার জন্য ক্যাম্পেইন করতেছে। Okay, এটা পরে না হয় দুইটা ব্রেক টেক দিয়ে দিই। এটা জাস্ট কি করলাম, ডিজাইন করলাম।
জেন্ডার মেল ফিমেল। এবার আসেন ফার্স্টে ইরোড ধরি, এখানে তো কোনো ইরোড ধরে নেই, আসেন এখানে ইরোড ধরি। তাহলে এটা হচ্ছে গিয়ে নেমটা কি, জেন্ডার। এখানে একটা কাহিনী আছে, আপনি যদি এখানে জেন্ডার সরাসরি ধরেন এবং এটা যদি খালি রাখেন তাহলে ও ইরোড ধরে। ডলার আন্ডারস্কোর পর স্টেজে জেন্ডার দিলাম না, ও বলতেছে ভাই এটা যদি দেই দেখেন আমি খালি রেখে সাবমিট দিও আমাকে এরর দিবে, বলবে হচ্ছে গিয়ে জেন্ডার কি আমি তো চিনলাম না, তাই না? আনডিফাইন অ্যারে কে জেন্ডার, অ্যাকচুয়ালি এটা ওর কাছে খালি যাচ্ছে। হ্যাঁ, এই যখন ওই যে আপনি একদম দিচ্ছেন তখন যে জেন্ডার নামে যে একটা এলিমেন্ট আছে ও চিনতেই পারতেছে না। তো শুধুমাত্র এই যে ইনপুট টাইপ রেডিও বা ইনপুট টাইপ চেকবক্স এরকম যখন হবে তখন এই জেন্ডারের পাশে আবার বলে দিবেন যে থাকলে থাকলো, না থাকলে তুমি চিন্তা করো না, খালি রেখে দাও। ঠিক আছে, পেলাম, পেলাম। ওই যে এখন আপাতত এররটা আসে নাই, তাই এররটা আমি আটকাই দিলাম। আটকাই দেওয়ার পরে এখন আমার এরর ধরার কথা যে এটা খালি ধরলে আমি একটা এরর তুলি। তাহলে এখানে বলি ইফ, যদি কি হয়, এমটি হয় জেন্ডার, তাহলে এরর জেন্ডারের ভিতরে একটা মেসেজ দিয়ে দাও, কালার কি, কালার রেড। আচ্ছা, এআই পুরাটা টাইপ করে দেয়নি কেন বুঝলাম না। এখানে কি লিখে দিতে পারি, প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার। হ্যাঁ, সিলেক্ট ইউর জেন্ডার। এলস কি করে দিতে পারি, কারেক্ট জেন্ডার ইকুয়াল টু জেন্ডার। আচ্ছা, তাহলে এই ইরোর জেন্ডারটা তো আমার নিচে দিতে হবে, তাই না? এই ব্রেকের আগে দিয়ে দিই, সমস্যা নেই। এই যে এআই হেল্প করলো, এবার তাড়াতাড়ি হবে। খালি দিলাম, দিল প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, ভরা রেখে দিলাম। সিলেক্ট ইউর জেন্ডারটা দিল না, কিন্তু এইটা কিন্তু চলে গেছে, তাই না? এই যে সিলেকশনটা চলে গেছে, আমি চাচ্ছি ও ধরে রাখুক। তাই ধরে রাখার জন্য কি করা যায়, এখানে চেক নামে একটা কিওয়ার্ড আছে, এটা যদি লিখে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু বাই ডিফল্ট দেখেন এখানে যে চেকড হয়ে গেছে। তার মানে আপনি ফর্ম সাবমিট করে নেন না, বাই ডিফল্ট মেইল সিলেক্ট হয়ে আছে। এখন এটা প্রবলেম হয়ে যাবে, তাই না? বিশেষ করে নারী জাগরণ কর্মীরা যদি দেখে যে বাই ডিফল্ট মেল সিলেক্ট হয়ে গেছে তাহলে ওরা ধরবে কেন। তো আমি এটা শর্তের মধ্যে দিচ্ছি, ভাই ইউজার যেটা সিলেক্ট করে রাখবে সেটা তুমি চেক করে রাখো, বাকিটা দরকার নেই। হ্যাঁ, এটা আমি সেভ করে আপাতত খালি রাখলাম। হুম, এখন এই চেকটা আমি ফেলবো হচ্ছে পিএইচপি দিয়ে, যে পিএইচপি ইকো করো যে চেকড। এতে লাভটা কি হবে, আমি কন্ডিশন দিতে পারবো। পিএইচপি দিয়ে যদি চেকটা দিয়ে দিয়ে যে দেখেন কাজও করলো, আমি এখন কন্ডিশন দিতে পারবো। ইউজার যদি সাবমিট করে ভ্যালুটা যাবে কোথায়, এই জেন্ডারের মধ্যেই তো, তাই না? তাহলে কন্ডিশনটা এখানে টার্নারি অপারেটর ইউজ করে দিচ্ছি। ইফ এলস লিখতে গেলে এখানে কোড বড় হয়ে যাবে। হ্যাঁ, টার্নারি অপারেটর দেখেন, প্রথমে কন্ডিশন দিলাম যে যদি সেট করা থাকে কে, এই জেন্ডার, এবং এন্ড দিলাম এই জেন্ডারের মান যদি তুলনা করে পাই কি, এই যে মেইল যদি হয়, কোশ্চেন করলাম ঘটনা কি সত্যি, এই যে টার্নারি অপারেটর সত্যি হলে চেক দাও, এখানে কোলন দিলাম, তার মানে সত্যি যদি না হয় তুমি কিছু করার দরকার নাই, না। তাহলে দেখেন আমি এখানে দিলাম খালি, কিন্তু আমি যদি মেল সিলেক্ট করে সাবমিট দিই ও কিন্তু চেকটা ধরে রাখছে, কারণ জেন্ডারের মধ্যে যারাটা গেছে, জেন্ডার আমাকে বলতেছে যে হ্যাঁ এটা তো মেল, জেন্ডার সেট করা আছে এবং জেন্ডারের ভ্যালুটা মেল, এই যে এই ভ্যালুটা চলে গেছে মেল, এই ভ্যালুটা গেছে জেন্ডার ভ্যারিয়েবলের মধ্যে উপরে। জেন্ডার ভ্যারিয়েবলের মধ্যে যাওয়ার পর এখানে চেক করে দেখছে জেন্ডারও আছে এবং সেটার ভ্যালুটা মেল, তখন সে আমাকে চেক রেকর্ড করে দিচ্ছে। আচ্ছা, আপনি যদি প্রথম শর্তটা না দেন আর আপনি যদি খালি রেখে সাবমিট দেন, তখন ও বলবে ভাই জেন্ডারকে এখানে এই ইনপুট ট্যাগের মধ্যেই রোড দেওয়া শুরু করবে। তো এটা আমার দরকার নেই। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আমি এটা একই জিনিস কপি করে এখানে দিয়ে দিই, কষ্ট কম হয়ে যাবে। জাস্ট এখানে পাপটা কি করলাম, হলো না কেন, কি যেন বাদ দিছি, ওটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে মেয়েদের জায়গায় ফিমেল দিয়ে দিই। হ্যাঁ, ফিমেল।
জেন্ডার যদি ফিমেল হয় সেট করা থাকে তাহলে চেক দাও, না তুমি। তাহলে দেখেন আমি যদি মেল ফিমেল করে সাবমিট দিয়ে ধরে রাখছি, ফিমেল সিলেক্ট করে সাবমিট দিয়ে ধরে রাখছি, আর চেঞ্জ হয়নি। আর যদি কোনোটাই না সিলেক্ট করে সাবমিট দেয় তাহলে আমাকে ইরর দিবে। তাহলে এই ডাটাটা তো নিচে আনতে হবে, তাহলে কিভাবে কি করতে পারি? এই কারেক্ট জেন্ডার যেটা নিয়েছি সেটাও আমি এখানে বলি, এবং যদি কি সেট করা থাকে কারেক্ট জেন্ডার, তাহলে হচ্ছে নেম দিলাম, ইমেল দিলাম, একটা ব্রেক ট্যাগ নেই এখানে, ব্রেক ট্যাগ নিয়ে বলি হচ্ছে গিয়ে জেন্ডার লিখে দিই, তাই না? জেন্ডার, জেন্ডার কোনটা? এই কারেক্ট জেন্ডার, এটা কারেক্ট জেন্ডার, এটা দিয়ে দিই। তাহলে দেখি এখন নিচে সবকিছু ঠিকঠাক থাকলে নিচে জেন্ডারটা আসে নাকি এটা একটু দেখি। তাহলে ভুল দিলাম, এটা একটা এরর, সঠিকভাবে দিলাম ধরে রাখলো। তাহলে হচ্ছে আমার নাম দিলাম, নামটাও ধরে রাখলো, ইমেল ভুল দিচ্ছে এর জন্য ইমেলটা এরর দিচ্ছে, জেন্ডারটাও ধরে রাখলো। এবার আমি তিনটাই সঠিকভাবে দিলাম, নাম ইমেল জেন্ডার। উপরের তিনটা মুছে নাই, নিচে এখানে চলে গেছে। তাহলে এখন এই মেলটা আমি কি করতে পারি? আচ্ছা, একটা কাজ করি, আমি সব কারেক্ট দিয়ে করছি তাই না, নিচেরটা শুধু শুধু জেন্ডার দিয়ে করছি কেন? কারেক্ট জেন্ডার দিয়ে করি। জেন্ডার, কারেক্ট জেন্ডার সমান সমান ফিমেল। ওকে, তাহলে এইখানে বলি ভাই এটা সমান সমান, এটা সমান সমান কি, কারেক্ট জেন্ডার সমান সমান নাল। তাহলে আমি বললি ওকে ঠিক আছে, সঠিক ধরে রাখছে, এটা দিয়ে দিই। ইয়েস, খালি হয়েছে, মেলটাও খালি হয়ে গেছে তাই না? তাহলে এইভাবে আমি তিনটা ফিল্ড আপনাদের এডিট করে দেখাইলাম। আরো ফিল্ড আছে, ওটা হচ্ছে ফাইল টাইল আছে আপনাদের, ফাইল আপলোড, ওইটাও ফর্মের জিনিস, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আরো দুই একটা ফিল্ড যদি আপনারা দেখতে চান আমাকে নেক্সট ক্লাসে জানেন, আমি দেখাই দিব না। অ্যাটলিস্ট ইয়াটা তো দেখাবো, কি যেন বলে, চেক বক্স আছে, ইনপুট টাইপ চেক বক্স একই রকম রেডিও টাইপেরই, কিন্তু চেক বক্সের তফাৎ হচ্ছে রেডিও যে কোনো একটা সিলেক্ট করা যায়, চেক বক্সে মাল্টিপল সিলেক্ট করা যায়। সেজন্য ওইখানে একটু কন্ডিশনটা ডিফারেন্ট, হ্যাঁ, মানে অ্যারে আকারে নেওয়া লাগে। ওটা আমি নেক্সট ক্লাসে দেখাইতে চাচ্ছি, এই আর কি। তো আজকে যতটুকু করেছি এতটুকু কি বুঝতে পেরেছেন? এই কে যেন চ্যাটে অনেক কিছু বলেছে, আমি তো দেখিই নাই। আমার ফাইবারের ক্লাসে, আচ্ছা ফাইবারের ক্লাস স্টার্ট হয়েছে স্যার, হুম হুম, আই হাই, আপনাদের অন্য ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান, আমি নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করে দেবো, হোমওয়ার্কও দিয়ে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থেকেন, আল্লাহ হাফেজ।